এই মুহূর্তে গোটা দেশে বিজেপি একা 292টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস মাত্র 50টি আসনে এগিয়ে। ওয়াইএসআর কংগ্রেস জগনমোহন রেড্ডি তারা ইতিমধ্যে অন্ধ্রের সরকার করতে চলেছে, তারা এগিয়ে 25টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে 24টি আসনে, ডিএমকে এগিয়ে 22টি আসনে, শিবসেনা এগিয়ে 18টি আসনে, জেডিইউ এগিয়ে 16টি আসনে, বিজু জনতা দল এগিয়ে 15টি আসনে, বহুজন সমাজ পার্টি এগিয়ে 14টি আসনে, টিআরএস এগিয়ে 9টি। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ তিনি ইতিমধ্যেই জিতে গেছেন। ওয়াইএসআর কংগ্রেস আমি দেখতে পাচ্ছি 25টা সিট অন্ধ্রে, 25টাতেই এগিয়ে আছে, 25টা সিটে এগিয়ে আছে ওয়াইএসআর। আমি শিবাজিদার কাছে, শিবাজিদা অন্ধ্রে জগনমোহন রেড্ডি 25টা সিটে 25টাতেই এগিয়ে রয়েছেন। না, এটাই তো মানে বলছিল লোকেরা যে ওখানে চন্দ্রবাবু নাইডু এবং তার বিরুদ্ধে কিন্তু অনেক রকম নানা রকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তার বিরুদ্ধে করাপশনের চার্জও অনেকে ওখানে তারা করছেন, এবং সেখানে ওয়াইআরএস যে কংগ্রেস, যে ওয়াইএসআর কংগ্রেস যে সেখানে একটা খুব ভালো রকম জায়গায় যাচ্ছে জগনমোহন রেড্ডি, এটা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছিলাম। এবং আরেকটা জিনিসও বক্তব্য, সেটা হচ্ছে এরা কিন্তু প্রত্যেকে আজকে যদি বিজেপি যেই জায়গায় গেছে একটা খুব দারুণ কমফোর্টেবল, কেননা অত্যন্ত ওভারওয়েলমিংলি তারা জিতেছে। এই প্রথম বিজেপি কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় একদম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। সুতরাং এখানে একটা পরবর্তীকালে তাদের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেকগুলি নীতি তাদের আটকে ছিল। যেমন একটা কথা তারা বলছিল 370 ধারা, কাশ্মীরের সঙ্গে যুক্ত যে ধারা, সেই ধারা তারা অ্যাবলিশ করবে, এটা তাদের বক্তব্য। সুতরাং এইখানে কি করবে, এই যে ওয়াইএসআর কংগ্রেস এতগুলো পেল, এরাও কিন্তু বলে রেখেছিল যদি দরকার হয় টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস এরা কিন্তু সবাই সাপোর্ট করবে। আমি মানে যে বিজু জনতা দলের অবস্থা কীরকম, বিজেডির অবস্থা খুব ভালো নয়। তাহলে এই যে জায়গাটা, আচ্ছা সপার অবস্থাটা আমরা দেখতে পাইনি, সপার অবস্থা সমাজবাদী পার্টি কটা আসনে লিড করছে একটু বলবে? সমাজবাদী পার্টি আমি একবার দেখবো। সমাজবাদী বহুজন সমাজবাদী 22টাতে লিড করছে, কিন্তু আমি যদি সমাজবাদী পার্টি আলাদা করে বলতে হয় কিছু বলা যাবে? পার্টি ওয়াইজ দেখাও। দেখছিলাম হয়তো 8টা সমাজবাদী হতে পারে। অনলি 7, অখিলেশ যাদব অনলি 7টা আসনে লিড করছে। প্রথম 10-এ আসেনি বলে আমরা, ডাবল ডিজিটে আসেনি বলে, প্রথম 10-এ আসেনি বলে আমরা দিইনি। টিআরএস 9টিতে আছে, বহুজন সমাজ পার্টি আছে 14টিতে। মায়াবতী কিছুটা যা ছিল না, মায়াবতী আসন গেইন করছে অনেকটাই। মায়াবতী 31 সিটে ছিল না উত্তরপ্রদেশে, কিন্তু মায়াবতী 20% ভোট ছিল, একদম 20% ভোট ছিল। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বিজেডি কিন্তু খুব ভালো ফল করেছে, এখনো হচ্ছে, বিজেডি ভালো ফল করছে। এবং আরেকটা জিনিস, তো ওয়াইএসআর মানে আমি জগনমোহন রেড্ডি এটা অসম্ভব ভালো ফল করছে, 25টায় 25টা। না, যেই আসনে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জগনমোহন রেড্ডির আবার কিন্তু এগিয়ে গেছে, আমি এক্ষুনি খবর পেলাম দিলীপ ঘোষ এগিয়েছেন। তার কারণ প্রতিটা মুহূর্তে ওঠা পড়া চলছে। আরো একবার জানিয়ে দিই, বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর 43,000 ভোটে এগিয়ে আছেন। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি 64,000 ভোটে এগিয়ে গেছেন। উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ 1,44,000 ভোটে এগিয়েছেন। মালদা দক্ষিণে বিজেপির শিল্পা মিত্র চৌধুরী 15,000 ভোটে এগিয়ে গেছে। মালদার হাবিবপুর অ্যাসেম্বলি বাই ইলেকশনে বিজেপির জুয়েল মুর্মু 9,209 ভোটে এগিয়ে গেছেন। মেদিনীপুরে 5,051, অর্থাৎ তুল্যমূল্য লড়াই চলছে। আমি একবার চলে যাব সমীর চট্টোপাধ্যায়ের কাছে। সমীর বাবু, দেখা যাচ্ছে যে বহু সিট যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আর কিছু সিটে তো বিজেপি এতটাই এগিয়ে গেছে যে ধরাছোঁয়ার বাইরে, অন্তত 10টা সিটে বিজেপি ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আর মোটামুটি 8টা সিটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, 7-8টা সিটে।
না, এটা ঘটনা, মানে এটা মানে ডবল ডিজিটে যে গেছে এটা তো ঘটনা, এবং এটা ভিতরে কি ধরনের হয়েছে এটা নিশ্চয়ই সাংগঠনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন বা জানবেন। এবং যে যে ত্রুটিগুলো আমার মনে হয় যে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, হয়তো সেগুলো পরবর্তীকালে উনি ভাববেন যে পঞ্চায়েতটা ভোটটা ঠিকভাবে হলে কি এই ধরনের হতো, বা একটা ধর্মীয় মেরুকরণ বা বিভাজনের রাজনীতি কি তৃণমূলের ক্ষতি করলো কি, মানে অনেকগুলো ফ্যাক্টর, বা নিচের যে কর্মী, হ্যাঁ সেই কর্মীর সাথে মানে সাংগঠনিক কোনো সমস্যা তৈরি হলো কি না, অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। তবে আমি মনে করি যে জনতা যখন রায় দিয়েছে মেনে নিতেই হবে যে তৃণমূলের কোথাও একটা সাংগঠনিক মানে সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, যেটা বারবার আমি বলার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে তৃণমূলের সঙ্গে বাকি দলগুলোর একসঙ্গের লড়াইয়ে বিজেপির অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছে। হ্যাঁ, এটা একবারে প্রথমভাবেই প্রমাণিত। এবং তৃণমূলের সঙ্গে তৃণমূলেরও ভেতরে কিছু লড়াই যেটা হয়তো সামনে আসেনি, এগুলো পরবর্তীতে লোকসভা পরে বিধানসভা এলে নিশ্চয়ই সেগুলো মেকআপ করতে পারবে। তার কারণ হচ্ছে যে আমি বারবার বলছি যে তৃণমূল দলটা একবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়েই ভোট দেয়, তার দীর্ঘ সংগ্রাম, তার বাম শাসন থেকে একটা নতুন শাসনে রূপান্তরিত করার ক্ষেত্রে। তবে এটা ঠিক যে তৃণমূলের আভ্যন্তরীণ যদি কোনো কিছু সমস্যা থাকে সেগুলো মেকআপ দেওয়া দরকার, কারণ এই রেজাল্ট, কারণ আপনি যদি লক্ষ্য করেন যে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী বা দীপক অধিকারী, বা আপনি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আপনি মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, সেখানেও আর এক অধিকারীর দায়িত্বে ছিলেন। এবারে এই ব্যাপারটা যদি আপনি একটু দেখেন, এই এরকম সাংগঠনিক শক্তি দিয়ে যদি কাজ করা যেত কোথাও, যেমন কিনা তৃণমূল কংগ্রেসের একসময় সঙ্গী ছিল মুকুল রায়, তিনি বর্তমানে আজকে বিজেপির বারবারন্তে যে মুকুল রায়ের একটা ভূমিকা নেই এটা উড়িয়ে দেওয়া যাবে না, এটা মানতেই হবে। কোথাও একটা কিছু কোথাও কিছু একটা ইকুয়েশন কাজ দিয়েছে। সমীর শিবাজিদা বলছি। হ্যাঁ, বলেন। বলছি তাহলে কি মনে করছো যে মুকুল বাবু একটা বড় ফ্যাক্টর হয়ে গেলেন? না, মুকুল বাবু সাংগঠনিক দিক থেকে তিনি চেনেন, সাংগঠনিক দিক থেকে বলছি, কারণ তিনি চেনেন সংগঠন। আমি ভালো করে চিনি। এই যে ধরুন আপনি ব্যারাকপুরের সিটটা, যেখানে অর্জুন সিং, এই অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন শৃঙ্খলিতভাবে একটাও কিন্তু বোমাবাজির এরকম ঘটনা ঘটেনি। আমি বিজেপিকে বলবো যে আজকে যে দলে উনি অলঙ্কৃত করছেন, উনি জিতছেনও, কিন্তু ওখানে শান্তি ফিরিয়ে আনা, রাজ্যের শান্তি ফিরিয়ে আনা, এটা কিন্তু জরুরিভাবে দরকার। এটা আমি অনুরোধ করতে পারি, কারণ ট্রেনের মধ্যে বোম ফেলানো হচ্ছে, কেউ ফেলুক, সে দায়িত্ব নিয়ে সেটা বন্ধ করতে হবে। এই পশ্চিমবঙ্গের যে শান্তির পরিবেশ, এটা বিজেপি আসছে, এটা প্রমাণিত হলো যে 2 থেকে আজকে প্রায় 17টা যে দেখাচ্ছেন, বা কোনো কোনো ক্ষেত্রে 19টা এগিয়ে আছে দেখাচ্ছেন, হয়তো শেষকালে 14টায় হবে। 14, 15, 16 সংখ্যার বিচারে নয়, বিজেপি যে পশ্চিমবঙ্গে একটা জায়গা করেছে এটা নিঃসন্দেহে বিজেপির সুকান্ত মজুমদার এগিয়ে গেছেন, অর্পিতা ঘোষ বালুরঘাট কেন্দ্রে পিছিয়ে গেছেন। সেই জন্য ট্যালিতে দেখতে পাচ্ছি বিজেপি 19টা সিটে এগিয়ে গেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। আমার স্টুডিওতে অভিষেক আছেন তো? অভিষেক আপনার কাছে আসছি, তার আগে একটা তথ্য দিয়ে নি। সেই তথ্যটা হলো যে মালদা দক্ষিণ, যেখানে দালুদা আবু হাসেম খান চৌধুরী, তিনি কিন্তু বিজেপির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর কাছ থেকে প্রায় 10,000-15,000 ভোটে পিছিয়ে রয়েছেন। এখানে বিজেপি এগিয়ে রয়েছে। 2 হবিবপুরে, সেখানেও বিজেপি জুয়েল ওরাও বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে রয়েছে। মালদার উত্তরে, সেখানেও বিজেপির খগেন মুর্মু এগিয়ে রয়েছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? মালদা আপনাদের শক্ত ঘাঁটি ছিল একটা সময়। না, এইখানে যে একদম মানে ধর্মীয় একটা পোলারাইজেশন হয়েছে এতে সন্দেহ নেই। এবং আরেকটা জিনিস আমি এখানে অবশ্যই উল্লেখ করতে চাইবো যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আরএসএস নাকি কংগ্রেসকে সাহায্য করছে, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে যে কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপি জিতছে। নিঃসন্দেহে তার পেছনে সাংগঠনিক শক্তিটা তৃণমূলের আছে, কারণ ওখানে তো আর কেউ নেই, কারণ বামফ্রন্ট আর কংগ্রেস তো একসঙ্গে লড়েছিল। তাহলে বাকি কারা পড়ে থাকলো? তাহলে নিশ্চয়ই 3 নিশ্চয়ই 1কে সাহায্য করেছে।
কারণ এছাড়া তো কোনো কারণ নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়েনারে রাহুল গান্ধী জয়ী হয়েছেন, কেরলের ওয়েনাড কেন্দ্রে রাহুল গান্ধী জয়ী হয়েছেন। রাহুল গান্ধী আমেঠিতে হারছেন, পিছিয়ে আছেন, হারছেন বলবো না, কিন্তু ওয়েনাড কেন্দ্রে রাহুল গান্ধী জয়ী হয়েছেন। ইতিমধ্যে চিফ মিনিস্টার এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট আমাদের হাতে এসে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, কনগ্রাচুলেশনস টু দ্য উইনার্স, বাট অল লুজার্স আর নট লুজার্স। উই হ্যাভ টু do a complete review and then we will share our views with you all. Let the counting process be completed fully and the VVPATs matched. মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট এসছে এবং তিনি সমস্ত জয়ীদের অভিনন্দন জানিয়েছেন এবং তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন। রাহুল গান্ধী কেরলের ওয়াইনাড কেন্দ্রে জয়ী হয়েছেন। আমেঠি কেন্দ্রে, উত্তরপ্রদেশের আমেঠিতে রাহুল গান্ধী কিন্তু পিছিয়ে রয়েছেন এই মুহূর্তের ফলাফলে। অভিষেক যেটা বলছিলেন বলুন। হ্যাঁ, এবার মালদার ক্ষেত্রে যদি দেখা যায় যে মালদার ডেমোগ্রাফি অনুযায়ী দুটো বিধানসভায় আছে, যেটা হচ্ছে সাঁওতালি অধ্যুষিত প্রায় 37 থেকে 38%, আর বাকি জায়গাগুলো হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত। এইবার আপনি যে হাবিবপুরের কথা বললেন, হাবিবপুর চত্বরটাতে হচ্ছে গিয়ে সেরকম, যেখানে হচ্ছে আদিবাসী বা সাঁওতালিদের একটা সংখ্যাধিক্য আছে। হবিবপুর হ্যাঁ, হবিবপুর, যেখান থেকে খগেন মুর্মু ছিলেন। এবার নিঃসন্দেহে আমাদের তো কোথাও না কোথাও একটা সাংগঠনিক দুর্বলতা নিশ্চয়ই একটা প্রকট হয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি আমরা নিশ্চয়ই পর্যালোচনা করব। কিন্তু এই ভোটের এই ফলাফলটা, যেটা একটু আগে শিবাজিদাও বলছিলেন, যে একটা অসম্ভব ধর্মীয় মেরুকরণ হয়েছে এবং সেটা সীমান্তবর্তী জায়গাগুলোতে খুব চোখে পড়ার মতো হয়েছে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আর খুব অবাক করা ব্যাপার হচ্ছে যে জায়গাতে প্রার্থী শেষ দিন পর্যন্ত ঘোষণা হলো না, সেই সব জায়গাতেও বিজেপি অসম্ভব ভালো লিড পেল, বা বামফ্রন্ট থেকে কালকে নিয়ে এসে আজকে প্রার্থী দাঁড়িয়ে সেখান থেকে বিজেপির ভোটে জিতে গেল। তার মানে এইখানে এইবারের ভোটের সত্যি ব্যাখ্যা অন্তত সেফোলজি বিজ্ঞান দিয়ে করা সম্ভব নয়। না, যেটা বলছিলেন শ্রমিকবাবু, যেটা বলছিলেন সেটা হচ্ছে সিম্বলে ভোট হয়েছে, কোনো প্রার্থীতে ভোট হয়নি, জানতে শ্রমিকবাবু? হ্যাঁ, একদমই। এবং আমাদের সংগঠন বিশ্ববাবু, আপনি দেখুন, ঘন্টাখানেক আগে যখন ফিগারটা 11টার গ্যাপ ছিল, আমার মনে হয়েছিল, আমার বেশি কনফিডেন্স ছিল আমার নেতৃত্বের ওপর, আমার সহকর্মী ভাইদের ওপরে, সেই দিকে এগোচ্ছে। এবং তাদের এতটাই আমি কৃতিত্ব দেব, দেবাশিস বাবুর মতো একজন অভিজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞরও কিন্তু প্রেডিকশনটা ভুল হলো। ওনার মনে হয়েছিল এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে একটা কথা। দুই হচ্ছে, আমি এক্ষুনি এতক্ষণ যা শুনলাম, আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক, এখানে ধর্মের কথা একবার আনলেন সমীরদা, একবার আনলেন আমার ভাই অভিষেক। আমার এটাই অদ্ভুত লাগে এবং এটা আমার জন্য মনে হয় আমাদের সংগঠনের জন্য আরও সুবিধে, কারণ আমাদের বিরোধীরা এই গত 5 বছরে যত সাম্প্রদায়িকার কথা বলেছে আপনি আমার কোনো নেতার মুখ দিয়ে শুনবেন না। এবং আমরা কিন্তু বারবার এক কথা বলেছি, সবকা সাথ সবকা বিকাশ, আমরা কোনো জাত ধর্ম না দেখে কাজ করেছি। আজকে আপনারা জিতে গেছেন, আপনাকে অল ডিউ ক্রেডিটস। আপনারা যদি বলে থাকেন যে আপনারা কোনো সাম্প্রদায়িকতার কথা বলেননি, তাহলে আপনাকে মনে করিয়ে দেবো যে স্বয়ং নরেন্দ্র মোদী বলেছিলেন যে আজকে রাহুল গান্ধী ওয়েনার থেকে এই কারণে নির্বাচনে লড়ছেন যে কারণ ওখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। তোমার নেতা কমলনাথজি মধ্যপ্রদেশের নির্বাচনের সময় বলেছেন যে আমাদের মুসলিম ভোটদের 90% না নিলে আমরা শেষ হয়ে যাব। তারপরে আমরা যদি যখন রাহুল গান্ধী ওখানে দাঁড়ালো, আমরা ওই ইকুয়েশনটাকে ফেলে যখন মেলাচ্ছি, আপনি বললেন যে আপনি স্বীকার করলেন যে নরেন্দ্র মোদী বলেছেন না, আমরা বলছি যে মানসিকতায় কমলনাথ বলেছেন না, যে মানসিকতায় কমলনাথ বলেছে তার থেকে ওই ইনফারেন্স ড্র করা হয়েছে, ওটা বলেননি। উনি ইনফারেন্স ড্র করেছেন। আজকে এখানে দাঁড়িয়ে প্রজ্ঞা ঠাকুর জিতছে, এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। আজকে শুধু জিতে গেছে বলে যে পশ্চিমবঙ্গে যদি দেখেন, দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই বেল্টে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নাকি ভেদাভেদির রাজনীতি করি। যে তারা আমাদের বিরুদ্ধে কোন অপপ্রচারকে
বিশ্বাস করেনি, বাংলার মুসলিম এবং আমরা যে ছেলেদের ভেদাভেদির ছেলেদের- রাজনীতি করি না তারা সেটা মেনে নিয়ে আমাদের ভোট না 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 দিয়েছে। আজকে শ্রমিকদের যুক্তি মানতে গেলে যদি একবার দেশের ওভারঅল ভোট চিত্রটা দেখব, দেশের ওভারঅল ভোট চিত্রটা একবার দেখব। এই মুহূর্তে 542টি আসনের মধ্যে 347টি আসনে এগিয়ে আছে বিজেপি, 317টি লিড এবং 30টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। 30টিতে বিজেপি জয়লাভ করেছে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট 90টি আসনে এগিয়ে রয়েছে, 84টি আসনে তারা লিড করছে এবং 6টি আসনে তারা জিতেছে। অন্যান্যরা 105টি আসনে এগিয়ে আছে, 104টি আসনে তারা এগিয়ে আছে। একটি আসন অর্থাৎ মালা রায় দক্ষিণ কলকাতায় জয়লাভ করেছেন। এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে আসানসোল কেন্দ্রে বাবুল সুপ্রিয় অষ্টম রাউন্ড শেষে ৭৪,০০০ ভোটে লিড করছেন। দেবাশিস দা, একটা জিনিস মনে হচ্ছে এখানে ভোট কাউন্টিং হয়েছে, টিএমসি পেয়েছে 2,60,000 আর বিজেপি পেয়েছে 1,84,000, মানে হচ্ছে 2, 3 এবং ৭৬,০০০ 3,76,000 মতো, তাই তো? না 3,46,000 হবে, ওরকম 46,000 মতো। এখন কাউন্টিং এ কিন্তু অনেকটাই বাকি এখনো, আমার মনে হয় 10 লাখ মতো পোল হয়েছে না, 10-11 লাখ হবে। 10-11 লাখ পোল হয়েছে, মানে রাউন্ডও তার মানে অনেকটাই হবে। হ্যাঁ, এদিকে বনগাঁয় বিজেপির শান্তনু ঠাকুর 46,000 ভোটে লিড করছেন। জয়নগরে প্রতিমা মণ্ডল 1,34,000 ভোটে এগিয়ে রয়েছেন। দিলীপ ঘোষ এই মুহূর্তে 12,000 ভোটে লিড করছেন মেদিনীপুর কেন্দ্রে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল 87,000 ভোটে এগিয়ে রয়েছেন। একটা জিনিস লক্ষণীয়, আমি প্রত্যেকের কাছে জানতে চাইবো, আমাদের ওই স্টুডিওতে যারা আছেন, এখানেও যারা আছেন, গোটা দেশে বামেরা মাত্র 5টি আসনে এগিয়ে আছে। গোটা দেশে ভারতবর্ষে বামেরা মাত্র 5টি আসনে এগিয়ে আছে, তার মধ্যে 4টি তামিলনাড়ুতে এবং DMK র একটি কেরালাতে। বামেদের মুখ, ভারতবর্ষে বামেদের মুখ কানহাইয়া কুমার বেগুসরাই কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বিজেপির গিরিরাজ শর্মার থেকে। কিন্তু এই ঝড়েতে টেকা কঠিন, দাঁড়ানো কঠিন, এ তো বটেই। মাফ করবেন, গিরিরাজ সিং। এবার ব্যাপার হচ্ছে যে একটা কি পিসিআর বলতে পারেন যে পশ্চিমবাংলা 42টা কেন্দ্রের মধ্যে বামফ্রন্ট সেকেন্ড পজিশনে কোনটা আছে? বামফ্রন্ট আমার যতদূর নলেজ আসছে বা আমার কাছে যা আসছে, হোয়াটসঅ্যাপে যেটা আসছে, যা দেখতে পাচ্ছি, আমাদের রিপোর্টাররা যা পাঠাচ্ছে, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট কোনো কেন্দ্রেই দ্বিতীয় পজিশনে নেই। আমি দেখতে পাচ্ছি যাদবপুরের মতো কেন্দ্রে, যে কেন্দ্রে বিকাশ ভট্টাচার্য অত্যন্ত ভালো প্রার্থী বলে আমরা জানি, সেই কেন্দ্রেও কিন্তু তিনি তৃতীয় স্থানে রয়েছেন, বিজেপির থেকে প্রায় 70,000 ভোটে তার পিছিয়ে। মানে এখানে একটা তার মানে কি? একদম শেষ হয়ে যাচ্ছে। তার মানে যেটা শিবাজি বাবু যেটা বলছিলেন যে তৃণমূলের লোকেরা স্যাবোটেজ করেছে, তৃণমূলকে ভোট দেয়নি, যাদবপুরের সিপিএমের ভোটও বিকাশ ভট্টাচার্য পাই না, পায়নি। বিকাশ ভট্টাচার্যের মতো প্রার্থী। বর্ধমান দুর্গাপুর সিটে যেখানেতে এস আলুওয়ালিয়া এগিয়ে আছেন, ওখানেতে ধারণা ছিল তো সংঘমিত্রা মমতাজ জিতবে, সেকেন্ড পজিশনে সিপিএমের আবাস রায়চৌধুরী থাকবে। একদম। আচ্ছা, ডায়মন্ড হারবারও, তার মানে আপনি বলছেন ডায়মন্ড হারবারও সেখানেতে ফুয়াদ আলিম তৃতীয় স্থানে। বেশ কিছু কেন্দ্র ছিল যেখানেতে বামফ্রন্টের সেকেন্ড পজিশনে থাকার কথা, কিন্তু 42টা কেন্দ্রে যদি বামফ্রন্ট থার্ডে চলে যায়, কোথাও সেকেন্ড না হতে পারে, এবং বামফ্রন্টের যে ভোট 14 সালে ছিল 29.74%, সেইটা যদি নেমে এখন 7% আসে, তা 22% কোথায় গেল? তৃণমূল পায়নি। একদম ঠিক। এইটাই যোগ হয়েছে। 17 আর 22 এটা যোগ হলে, এই কয়েকদিন আগে সীতারাম ইয়েচুরি বলে গেছেন যে আপনারা বেঙ্গলের রেজাল্টে দেখবেন স্পেকটাকুলার রেজাল্ট হবে। এই স্পেকটাকুলারটা যে এইরকম ভাবে হবে এটা বুঝতে পারিনি। মানে স্পেকটাকুলার ডিফিট, স্পেকটাকুলার রেজাল্ট বলেছেন, স্পেকটাকুলার তো উইনিং হতে পারে, ডিফিট যে হবে এটা বুঝতে পারিনি। স্পেকটাকুলার ডিফিট, মানে এটাকে বলে কলোসাল, এবং এটা এটাকে ইংরেজিতে বলে কলোসাল ডিফিট। একটা চিন্তার ব্যাপার, 42টা কেন্দ্রেই তাহলে সিপিআইএম এর সদস্য সমর্থকরা ভোট দূরবীন দিয়ে এখন সারা ভারতে খুঁজতে হবে, তার মধ্যে তামিলনাড়ু পাওয়া যাচ্ছে। ইপসোস যখন আমাদের এক্সিট পোল করেছিল, আপনারা দুজনে আমাদের স্টুডিওতে ছিলেন, সুদীপ্ত সেনগুপ্ত ছিল, সুদীপ্ত দা একটু আমাদের সঙ্গে ছিলেন, বেরিয়ে গেছেন। সেখানে সুদীপ্ত দা কথা বলেছিলেন, আমরা ভারতবর্ষে 336টা দিয়েছিলাম বিজেপিকে, সেটা মিলে গেছে,
ও বলেছিল 336 এফেক্ট পশ্চিমবঙ্গ পড়বে সেটা বলেছিলেন, আমিও বলেছিলাম, এবং তাই হয়েছে। একই কথা বলেছিলাম যে 336 যদি বিশ্ব বাইরে হয়, এখানে কিন্তু নাম্বারটা 5-6 হবে না, সেটা 16-17। আমিও বলেছিলাম সেখানে, এখানে বলেছিলাম আমি ওই 336টা বোঝার চেষ্টা করছিলাম। তা যদি হয় তার মানে একটা আন্ডার কারেন্ট রয়েছে, তাহলে আমরা সেটা বুঝতে পারছি না। তা যদি হয় পশ্চিমবঙ্গেও এই আসনটা 6-5-6 হবে না। না। এই আন্ডার কারেন্টের সঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়েস্ট অন্য বেঙ্গল রাজ্যের সঙ্গে সেটা পার্থক্য, এটা অ্যান্টি ইনকামবেন্সি। বামফ্রন্টের ভোট চলে গেছে। হ্যাঁ, এটা তা তো বাবু, আমার দুটো কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। বলছি আমার বিরোধীরা ওখানে তো দুজন বিশেষজ্ঞ আছেন, আমার ওনাদেরকে কিছু বলার নেই। আমার মানে আমি বলবো আমাদের বিরোধীদের একটু অন্যভাবে চিন্তা করতে। এই রেজাল্টটা আপনি যদি দেখেন, যখন মানে এই ভোট চলছে, একটা আমাদের বিরোধীদের একটা ইকুয়েশন ছিল যে হিন্দি বলায় যেহেতু 3টে রাজ্যে আমরা হেরেছিলাম, সুতরাং ওখানে অনেক সংখ্যা কমবে, এবং ইউপিতেও আমরা 30-35-এর ওপর কেউ এক্সপেক্ট করেনি। মানে এইখানে ওনাদেরকে কিন্তু ভাবতে হবে, বিশেষ করে যে 3টে রাজ্য আমরা হেরেছি হিন্দি বলায়, মানে সে দাঁতের একটা আমরা কথা বলি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, মানে ওই 3টে রাজ্যের মানুষ হয়তো ওই আমাদেরকে বিধানসভায় হারিয়ে বুঝেছে যে এটা ঠিক ডিসিশন হয়নি, যার জন্য আমাদের নেতারা কিন্তু খুব কনফিডেন্ট ছিলেন যে ওই 3টে রাজ্য থেকে আমাদের গতবারের আসন কমবে না, এবং সেটা এখানে হয়েছে। এটা একটা। আর একটা আমার খালি বিনীত অনুরোধ, সমস্ত যারা টিএমসির সাংসদ হচ্ছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমার তরফ থেকে আপনি পারলে একবার কোশ্চেন করবেন, আমার তো টাইম শেষ হয়ে গেছে, যে এই যে জেতাটা ওনারা কি মনে করেন যে ইভিএমে কিছু গড়মিল করা হয়েছে বা কারচুপি করা হয়েছে? একটু ওই বিজয়ী ক্যান্ডিডেটদের থেকে জেনে নেবেন। এই মুহূর্তে মেদিনীপুর কেন্দ্রে দিলীপ ঘোষ 13,273 ভোটে এগিয়ে গেলেন। বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুর 50,000 ভোটে এগিয়ে গেলেন। সুরিন্দর সিং আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 24,000 ভোটে এগিয়ে গেলেন। অর্থাৎ যেখানে যা এগোচ্ছিলেন সবাই আরো বেশি করে ভোটে এগিয়ে যাচ্ছেন। আমরা এই আলোচনায় থাকবো।